আবার চোখে নামে যে আবরণ, আবার যে নানা কথাই জমে, চিত্ত আমার নানা দিকেই ভ্রমে। দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, আবার যে হারাই শ্রীচরণ। তব নীরব বাণী হৃদয় তলে, ডোবে না যেন লোকের কোলাহলে। সবার মাঝে আমার সাথে থাকো, আমায় সদা তোমার মাঝে ঢাকো। নিয়ত মোর চেতনা পরে রাখো, আলোকে ভরা উদার ত্রিভুবন। শুরু হচ্ছে আজকে শরণাগত সৌমিত্র বসুর কথা 92.7 বিগ এফএম এ। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে সোমবার 6ই আষাঢ় 1428, ইংরেজির 21শে জুন 2021, তিথি জ্যৈষ্ঠ শুক্লপক্ষ একাদশী, নক্ষত্র স্বাতী, সূর্যোদয়ের সময় ভোর 4:56 হয়ে 40 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:19 হয়ে 46 সেকেন্ড। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ। অপরাহ্ন 4:45 গতে দেবারিগণ। আজকে স্বামী দেবানন্দ দেবের তিরোভাব তিথি। আজকে 1905 খ্রিস্টাব্দে এই তারিখে প্রয়াত হয়েছিলেন অভিনেতা কানু বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালীর সেই হরিহর। 1906 খ্রিস্টাব্দে ভারতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন। 1940 খ্রিস্টাব্দে আজকের তারিখে চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্যের জন্ম হয়। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই এসজি লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক দিন রাত 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। এই খবর আপনারা অনেকেই রাখেন, যারা রাখেন না তাদের বললাম তারাও ইচ্ছে করলে অনায়াসে চলে আসতে পারেন শরণাগত সৌমিত্র অনুষ্ঠানে। তাহলে এখন একটু গান শুনবো আমরা, গানের পর ফিরে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের দিনটার বৈশিষ্ট্যের কথা বলবার জন্য এবং সেই সঙ্গে বলবার জন্য আজকের অনুষ্ঠান সম্পর্কে। আপনাদের যোগ শব্দটার মানে তো আমরা সবাই জানি, কোনো কিছুর সঙ্গে কোনো কিছু জুড়ে দেওয়া। প্রাচীন ঋষিরা যোগ ধ্যান এইসব করতেন, যার মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করা। না, অতখানি বড় অর্থে আমরা সাধারণ মানুষেরা যোগকে ধরি না। আমরা যোগ বলতে বুঝি যোগ ব্যায়াম। এই যোগ ব্যায়ামকে আমি যেটুকু বুঝি, আমার শরীরের ভেতরেই আছে আমার যাবতীয় রোগ মুক্তির হদিশ। আমার শরীরের শক্তি যদি নিজের ভেতর থেকে বাড়িয়ে তোলা যায়, তাহলে আমি সুস্থ হতে পারি, নীরব হতে পারি অনেকদিন ধরে। ওষুধ তো বাইরে থেকে ঠ্যাক না দিয়ে আমাদের সুস্থ করে রাখে। যোগ ব্যায়াম শরীরকে সুস্থ থাকার যোগ্য করে তোলে। এই কবছরে মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়েছে। যোগ ব্যায়ামের প্রবণতা বা অভ্যাসও অনেকটা বেড়ে গেছে। এই কথাগুলো বললাম কেন? তার কারণ আজকে আন্তর্জাতিক যোগ দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে। এবারে বলি আজকের অনুষ্ঠানে কি কি আছে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আপনারা শুনেছেন কেমন করে কুবলাশ্ব দানব ধুন্ধুমারকে বধ করেছিল। এবারে নতুন একটা গল্প, নতুন গল্প, সেটা বিষ্ণু পুরাণের একটা গল্প আপনাদের শোনাবো। সেটা সবাই শুরু করব, তখন শুনবেন কিরকম কি হয় না হয়। তারপরে চলে যাব প্রণমী তোমারে এই পর্যায়ে। প্রণমী তোমারেতে আমরা বলেছিলাম যে
নতুন একজন মানুষের স্মৃতিকথা, জোসেফিন ম্যাকলাউড। স্বামীজির সঙ্গে তার আলাপ কিভাবে হলো, কিভাবে ঘনিষ্ঠতা হলো, স্বামীজির সঙ্গে তার কিভাবে কথাবার্তা হয়েছে, কেমন ভাবে স্বামীজি তার উপরে প্রভাব বিস্তার করেছেন, এই নিয়ে আমাদের প্রণমী তোমারে শুরু হবে। এই প্রসঙ্গটা চলবে কিছুদিন ধরে, যেমন চলে। তারপরে হে মহাজীবনের প্রথম পর্ব। হে মহাজীবনের প্রথম পর্বে বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ কয়েকজন সাহিত্যিকের মধ্যে একজন, তার কথা বলেছিলাম গতদিনের মহাজীবনে। তার নামটা বলবো, যদিও আপনারা, আমার ধারণা অনেকেই তার নামটা বুঝে গেছেন। তারপরে নতুন একজনের কথা বলবো। এই নতুন একজনের কথার আমরা সাধারণত যেটা করি হে মহাজীবনে, হয় সেই মহাজীবনের জন্ম বা মৃত্যুর তারিখেই আমরা তার কথা বলি, কিন্তু এখানে সেরকম নয়। কখনো কখনো কোনো কোনো দিন তো আসে যেদিন সেই রকম কারুর জন্ম বা মৃত্যুর তারিখ পাওয়া যাচ্ছে না, তখন যে কোনো একজনের কথাই আমরা বলবার চেষ্টা করি। তো যার কথা বলবো তার ব্যাপারে এই লেখাটি পাঠিয়েছেন চন্দননগর থেকে ডক্টর কেশব সিংহ রায়। আমি একটু সাজিয়ে নিয়েছি নিজের মতন করে। দেখা যাক আপনাদের কি রকম লাগে এবং আপনারা বলতে পারেন কিনা কার কথা বলা হচ্ছে। তারপর তো চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে এইবার আর দেরি না, এবার গোমুখের দিকে রওনা হব আমরা। তাহলে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন শুরু হচ্ছে পুরাণ চিরন্তন। 92.7 এখন গান, গানের পর পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তন শুরু, শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। তো আগের দিন তো শোনা হলো কেমন করে কুবলাশ্ব দানব ধুমধুমারকে বধ করেছিল। মনের কি বিচিত্র গতি দেখুন। গল্পটা বলতে বলতে মনে পড়ে গেল কুবলাশ্বের সহায় হয়েছিলেন দেব বিষ্ণু, যেমন ধুন্ধুর সহায় ছিলেন দেব ব্রহ্মা। তো ধুন্ধুমারের গল্পটা শেষ করে মনে হলো আজকে তাহলে আপনাদের বিষ্ণু পুরাণের একটা আখ্যান শোনাই। তাহলে আজ থেকে নতুন গল্প, বিষ্ণু পুরাণের গল্প, দেখুন কেমন লাগে। নিদাগ বলে একজন মুনি ছিলেন, তার গুরুর নাম ঋভু। কিন্তু এই ঋভু যে সে লোক ছিলেন না, তিনি ছিলেন ব্রহ্মার পুত্র। যাই হোক, নিদাগ তো ঋভুর কাছে তার শিক্ষা সমাপ্ত করলেন। তখন গুরু ঋভু তাকে বললেন যে, বৎস নিদাগ, দেবিকা নদীর তীরে একটি অপূর্ব নগরী আছে, তার নাম বীরনগর। মহারিষি অগস্ত্য এই নগর প্রতিষ্ঠা করেছিলেন। তুমি এই নগরীতে গিয়ে বাস করো, ধর্মচর্চা করো, তোমার মঙ্গল হোক। নিদাগ তো গুরুকে প্রণাম করে তার আদেশ মতো বীরনগরে এসে বসবাস করতে লাগলেন। খুবই ধর্মপ্রাণ মানুষ তিনি, ব্রত, উপাসনা, পুজো, কোনো কিছুতেই কোনো ফাঁক নেই। কিন্তু মনে একটা দুঃখ, কতদিন হয়ে গেল গুরুকে দেখেননি। যিনি তাকে শিক্ষা দিলেন, এই আজকে তার যে পরিচয় ঋষি নিদাগ, সেই হিসেবে গড়ে তুললেন, তাকে একবার চোখের দেখাটি দেখবার জন্য মন খুব ছটফট করে। তো যাই হোক, মানুষের সব ইচ্ছে তো আর পূরণ হয় না, সে আর কি করা যাবে। এদিকে এই যে নিদাগ এবং তার স্ত্রী, এরা প্রতিদিন অন্তত একজন করে অতিথিকে আহার করাতেন, এবং অতিথি তো নারায়ণ, তাকে আহারে তুষ্ট না করে কিছুতেই নিজেরা খাবার মুখে তুলতে পারবেন না। তা সেদিন হয়েছে কি, কোনো অতিথি আসছেন না বাড়িতে, এমনকি সামনে দিয়েও এমন কেউ যাচ্ছেন না যাকে দুপুরবেলা খাবার জন্য নিমন্ত্রণ করা যায়। ফলে এই ঋষি আর তার স্ত্রী, তারা দুজনেও তো অনাহারে আছেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। এমন সময় তারা দেখলেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছেন। নিদাগ তো তাড়াতাড়ি তাকে গিয়ে বাড়িতে ডেকে আনলেন, বললেন, আজকে আপনি আমাদের অতিথি, এই গরিবের ঘরে যা হোক দুমুঠো আহার করে যান। তা সেই বৃদ্ধ ব্রাহ্মণ তিনি অরাজি হলেন না, বললেন, না, বুঝতে পারছি অতিথিকে খেতে না দিয়ে তোমরা কিছু খাও না, তার মানে তোমরা তো
এখনো পর্যন্ত উপোস করেই আছো? বেশ, আমি তোমাদের নিমন্ত্রণ গ্রহণ করলাম, কিন্তু বাপু আমাদের তো আর খাবারের ব্যাপারে একটু বাছবিচার আছে। সব খাবার তুমি খাই না। তোমরা কি কি খাবার আমার জন্য করে রেখেছো বলো দেখি। এইখান থেকে গল্পটা একটা জটিল জায়গায় যাবে, কিন্তু সেই জটিল জায়গায় আজকে আমরা যাব না। আমরা চলে যাব প্রণমী তোমার এই পর্যায়ে স্বামী বিবেকানন্দের কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মিত্র বসু শুরু করছে প্রণমী তোমারে 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত, হোক জীবনের সুর বদল। জোসেফিন ম্যাকলাউড, স্বামীজির সঙ্গে তার প্রথম আলাপ কেমন ভাবে হলো, সেই যে একটা ঘরোয়া অনুষ্ঠানে স্বামীজির বক্তৃতা শুনতে শুনতে, সেসব কথা তো হলো আমাদের আগের দিন। তা এমনি করে আস্তে আস্তে খানিকটা চেনাশোনা হয়েছে স্বামীজির সঙ্গে। এখন পাশ্চাত্যের মানুষজনের তো এই ভারতীয় যোগীদের সম্পর্কে খুব প্রগাঢ় কৌতূহল। না, জোসেফিনের অবশ্যই হালকা পাতলা কোনো কৌতূহল নয়, সত্যি সত্যি তার ভেতরে একজন ধর্ম অনুসন্ধিৎস মানুষ গড়ে উঠেছিলেন। স্বামীজির সঙ্গে দেখা হওয়ার আগে থেকেই তিনি নিজের মতন করে ধ্যান অভ্যেস করছিলেন, কিন্তু ঠিক পেরে উঠছিলেন না। তারা দুজনে, মানে তিনি আর মিসেস বার্জার, স্বামীজিকে গিয়ে ধরলেন যে কি করে ধ্যান করতে হয় সেটা আমাদের শিখিয়ে দিন। শিখলেন। বলবার জন্য ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 2.7 বিগ এফএম এ যেটা বলছিলাম, স্বামীজির কাছে ধ্যান করা শিখতে চেয়েছেন। তা স্বামীজি বললেন, এক কাজ করুন, মন একেবারে স্থির করে ওম শব্দটা উচ্চারণ করুন এক মনে। তা বারবার করতে করতে মনের মধ্যে একটা অনুভূতি তৈরি হবে, চোখের সামনে কিছু একটা দেখতে পাবেন। 7 দিন করে দেখুন, তারপরে আমার কাছে আসবেন। তো চলে গেলেন তারা দুজনে। ওম শব্দটার মধ্যে একটা 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 অনুরণন আছে না, একটা ভাইব্রেশন আসছে, সেইটা যেন ঘণ্টার ধ্বনির মতো ভেতরে কাঁপতে থাকে। তো 7 দিন পরে দুজনেই এসে বললেন যে মনের ভেতরে কোথাও যেন একটা জ্যোতি দেখতে পাচ্ছি। বলা যেতে পারে প্রত্যক্ষভাবে শিক্ষা গ্রহণের এই শুরু। স্বামীজি এদের কথা শুনে বললেন, খুব ভালো, চালিয়ে যান। স্বামীজি আর একটা কথা বলেছিলেন, সেটাও খুব দামি কথা, অন্তত আমাদের, মানে আমরা যারা শরণাগতের সঙ্গে যুক্ত হয়ে আছি তাদের ক্ষেত্রে তো বটেই। ধরুন এই যে আমরা তো আমাদের অভিজ্ঞতার জগৎটা দুভাগে ভাগ করে নিয়েছি। একটা হলো ঐহিক জগৎ, ঐহিক অভিজ্ঞতা, মানে যা কিছু আমাদের চারপাশে ছড়ানো রয়েছে তার অভিজ্ঞতা। আর একটা হলো আধ্যাত্মিক জগৎ, সেটা নাকি আমাদের এই ঐহিক জগতের থেকে আলাদা। মানে আপনি সারাদিন ধরে কাজকর্ম করছেন, এটা করছেন, ওটা করছেন, সংসার করছেন, আর তারপরে আপনি যখন পুজোয় বসছেন তখন এইটার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে পুজোয় বসছেন, দুটো আলাদা। কিন্তু স্বামীজি যা বলছেন সেটা খুব ভাববার মতো কথা। বলছেন ঐহিক জগৎ বলে কিছু নেই, সবটাই আধ্যাত্মিক জগৎ। এই যে আমরা বেঁচে আছি, এই যে আমাদের প্রতিদিনের জীবন, তার নানান খুঁটিনাটি, এই সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু এই জগতের চেয়ে ওপরের কোন একটা জগৎ উঁকি মারছে। এটা যে স্বামীজি একমাত্র বললেন তা কিন্তু নয়। রবীন্দ্রনাথ একটা ভারী সুন্দর কথা বলেছিলেন। রামের আদেশে হনুমান তো অশোক বনে গেছেন সীতাকে দেখতে, তাকে রামের কথা বলতে, কিন্তু হনুমান যে রামের কাছ থেকেই এসেছেন, রাবণ তাকে কোনো কৌশল করে পাঠাননি, তা বোঝা যাবে কি করে? হনুমান তখন তাকে দেওয়া রামের আংটি সীতাকে দেখালেন, আর সেই আংটি দেখে সীতা বিশ্বাস করলেন হনুমান রামেরই দূত। এ তো রামায়ণে আছে। রবীন্দ্রনাথের ব্যাখ্যা করছেন কিভাবে দেখুন, যে এই জাগতিক পৃথিবীর মধ্যে ঈশ্বর কখনো কখনো সেই রামের আংটি, সেই সুন্দর
সেই আধ্যাত্মিকতার পরশ পাঠিয়ে দেন। রবীন্দ্রনাথের একটা গান আগেও শুনিয়েছি আপনাদের, মানে কথা শুনিয়েছি আর কি, সুর করে শোনানোর তো সাধ্য নেই আমার। গানটা হচ্ছে, পথে চলে যেতে যেতে কোথায় কে জানে তোমার পরশ আসে। তো জীবনের পথে চলতে চলতে কখন কোথায় কিভাবে যে আধ্যাত্মিকতার স্পর্শ এসে লাগে। এই ঐহিক জগৎ আর আধ্যাত্মিক জগৎ যদি পরস্পরের থেকে সম্পূর্ণ আলাদা হতো তাহলে কি আর এমনটা হওয়া সম্ভব ছিল? আরো অনেক কথা আছে, অনেক কথা, হিরে মুক্ত মাণিক্যের মতো সমস্ত কথা আস্তে আস্তে বলবো। একদিনে সবটা বলবার সময় তো আমার হাতে নেই, কাজেই আপাতত শেষ হলো প্রণমী তোমারে, এরপর হে মহাজীবন তার প্রথম পর্ব। প্রথম পর্বে গতদিন যার কথা বলেছিলাম আজকে তার নাম বলবো। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ, আমি আপনাদের সৌমিত্র বসু। হে মহাজীবন 92.7 বিগ এফএম এ। বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ কয়েকজন সাহিত্যিকের মধ্যে একজন এই মহাজীবন, যার কথা গতদিন বলেছি। আপনারা তো শুনেছেন গতদিন কি অসম্ভব কষ্ট আর অপমানের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছেন তিনি। অন্য কেউ হলে লেখাপড়া লেখালেখি এসবকে বিলাসিতা বলে মনে করত, কিন্তু তার জীবনের অভিজ্ঞতা আর সেই সঙ্গে মিশেছিল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক প্রজ্ঞা, যা তাকে শুধু এই জীবনে হাবুডুবু খেতে না দিয়ে তাকে বিশ্লেষণ করতে শিখিয়েছিল। তাই ম্যাক্সিম গোর্কি আমাদের মনে উজ্জ্বল হয়ে আছেন। হ্যাঁ, গতদিন যে ছেলেটির কথা বলেছিলাম তার নাম ম্যাক্সিম গোর্কি। শুধু রুশ সাহিত্যের নন, তিনি গোটা বিশ্ব সাহিত্যেরই এক সম্পদ। তার জন্ম হয়েছিল 28 মার্চ 1868। তিনি প্রয়াত হন 17 জুন 18 জুন 1836, অর্থাৎ গতকাল ছিল তার প্রয়াণের দিন। এরপর নতুন মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। ঘটনাটি পাঠিয়েছেন চন্দননগর থেকে ডক্টর কেশব সিংহ রায়। আজকের হে মহাজীবনের গল্পকার তিনি। আমি একটু নিজের মতন করে সাজিয়ে নিয়েছি, তার চেয়ে বেশি কিছু নয়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন হে মহাজীবনের দ্বিতীয় পর্ব, অর্থাৎ নতুন একজন মহাজীবনের কথা, নাম ছাড়া। কার জীবনে যে কখন কোথা থেকে কোন দেবদূত এসে যান, তিনি কোন স্বর্গের চাবিকাঠি তার হাতে তুলে দেন, ওই কেশব সিংহ রায় পাঠিয়েছেন। তো ওটা এমনি ছিল, আমার কাছে পড়েছিল, মনে হলো এমন বর্ষার দিনে এই গল্পটা আপনাদের বেশ ভালো লাগবে। বর্ষার এই গল্পে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এমনটাও হতে পারে মনে মনে এই ছেলেটির সঙ্গে নিজেকে দেখতে পেলেন আপনি, ঠিক এইরকম করে ডাক্তারবাবুর ডিসপেন্সারির সামনে দাঁড়িয়ে গান গাইছেন। ও দাঁড়ান, কল্পনা করবার আগে তো কি কল্পনা করবেন সেটা ঠিক করে নিতে হবে। তার জন্য দরকার ঘটনাটা শোনা। সে অনেকদিন আগের কথা, মানে আজ থেকে 94 বছর আগের কথা। 1927 সালের সেপ্টেম্বর মাস। তুমুল বৃষ্টি পড়ছে কলকাতা শহরে। আর বৃষ্টির দিনে যেরকম হয়, ক্যানিং স্ট্রিট থেকে বেরিয়ে ওই সেন্ট্রাল অ্যাভিনিউর একটা গাড়ি বারান্দার তলায় কয়েকজন আটকে পড়া পথচারী দাঁড়িয়ে রয়েছেন। গাড়ি বারান্দার লাগোয়া একটা ডিসপেন্সারি আছে, সেখানে বেজার মুখে বসে আছেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু বাঙালি নন, দক্ষিণ ভারতীয়, ডক্টর রামস্বামী আয়েঙ্গার। এই বৃষ্টিতে রুগী আসার কোনো সম্ভাবনা নেই, আর সব গুটিয়ে যে বাড়ি চলে যাবেন তারও কোনো উপায় নেই। বৃষ্টি ধরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই সব 7-5 ভাবছেন, মেজাজ ভালো নয়। হঠাৎ ডাক্তারবাবুর কান খাড়া হয়ে গেল। আরে
এই অ্যাসফল্টের উপর জলের ফোঁটা আছড়ে পড়ার তুমুল শব্দ ছাপিয়ে একটা সুর ভেসে আসছে না? হ্যাঁ, বেশ জোরালো সুরে বসা গলা। উঠে একটু এগিয়ে দরজার গায়ে কান পেতে দাঁড়ালেন। গান গাইছে কেউ। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে লোকটা গাইছে। দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী। গানটা শুনতে শুনতে ডাক্তারবাবু যেন সেই মুখোমুখি তাকিয়ে থাকা দুজনের ব্যাকুল দুটি চোখ দেখতে পাচ্ছিলেন। ডাক্তারবাবু ডাকলেন সেই সাদা শার্ট আর ধুতি পরা ছেলেটিকে। সে তো বুঝতে পারছে না কিছু, অপরাধ করে ফেলেছে নাকি। এলো, ভেতরে এলো। ডাক্তারবাবু বললেন, শোনাও তো, গানটা ভালো করে শোনাও, শুনি। ঘরে বসিয়ে শুনলেন, শুনে দুকালি গেয়েও উঠলেন নিজে। ভালোই গাইলেন। লাজুক হেসে বললেন, আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি। তোমার নাম ঠিকানাটা দিয়ে যাও। হ্যাঁ, আমি তোমাকে পরে খবর দেবো, কেমন? কি খবর, কি ব্যাপার? বৃষ্টি থেমে গেল। ছেলেটি ডাক্তারবাবুর ডিসপেন্সারি থেকে বেরিয়ে বাড়ি চলে গেল। হপ্তা দুয়েক পরে ডাক্তারবাবু তার বাড়িতে এসে বললেন, চলো। কোথায়? চলো না। গাড়ি তাদের নিয়ে গেল তখনকার রেডিও স্টেশন গার্স্টিন প্লেসে। সেখানে স্টেশন ডিরেক্টরকে গান শোনাতে হলো, অন্য আরো একজনকে গান শোনাতে হলো। মিস্টার স্টেপলটন, স্টেশন ডিরেক্টর, তিনি বললেন যে ঠিক আছে, তাহলে আজকেই প্রোগ্রাম দিয়ে দিচ্ছি, আজকেই ব্রডকাস্ট। দুটো গান, এমনও দিনে তারে বলা যায় আর একদা তুমি প্রিয়ে। সেই ছেলেটি বাংলা হিন্দি সঙ্গীত জগতের এক দুরন্ত তারা হয়ে উঠল, একটা যুগের প্রতিনিধি। শেষ হলো আজকের হে মহাজীবন। এরপরে তো গান, তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর দেব আমি, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। যে চিঠিটি পড়ছি সেই চিঠিটা একজন লিখেছেন, তার নাম তো বলবোই আপনাদের। তিনি লিখেছেন, তার খুব লিখতে ইচ্ছে করছে, বুঝতেই পারছি, মানে কোথাও একটা খুব মনের মধ্যে কতগুলো সাড়া জাগছে, তার ফলে লিখে ফেলছেন। কোনো একটা প্রসঙ্গে যে তিনি লিখেছেন, শরণাগত অনুষ্ঠানের কোনো একটা প্রসঙ্গে, এমনটা নয়। আমি পড়ে শোনাই। ঋষি বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্যের ছোট্ট চরিত্রে আমি উর্মিলা। অযোধ্যার যুবরাজ রাম যেদিন হরধনু ভঙ্গ করে আমার অগ্রজা সীতাকে বিবাহ করেন, সেদিন বীর যোদ্ধা সুঠাম সুপুরুষ লক্ষণ আমাকে বিবাহ করেন। নারীর জীবনে সবথেকে আনন্দ মুহূর্ত আমার নিঃশ্বাসে। দাম্পত্য জীবনের প্রথম সোপান পরস্পরকে বুঝতে চেষ্টা করেছি। হঠাৎ মাতা কৈকেয়ীর ছলনায় ভ্রাতা রাম পিতৃসত্য পালনে 14 বৎসরের জন্য বনবাস নেয়। স্ত্রীকে সঙ্গে দিলেন, তাদের রক্ষার্থে লক্ষণ সঙ্গ দিলেন। আমি প্রস্তুত হলাম, কিন্তু না, আমার উপর পিতা মাতা পরিবারের রক্ষণাবেক্ষণের দায়িত্বভার অর্পণ করা হল। 14 বৎসর, কতটা সময়! যোদ্ধা নই, প্রতিবাদী নই, আমি নারী উর্মিলা। পুত্রশোকে রাজা দশরথ, আমার পূর্ণ সমর্থক, পরলোকে চলে গেলেন, আরও নিঃসঙ্গ। চিৎকার করতে ইচ্ছে হলো, লক্ষণ, তুমি কর্তব্যপরায়ণ পুত্র, ভ্রাতা, দেবর, স্বামী নয়। ঘনিষ্ঠ পুরুষের অবহেলার জন্য সমাজ, অন্দরমহল সর্বত্রই আমি করুণার পাত্রী। অগ্রজ রাম এবং সীতা দিদির গোপন প্রেমালাপ আমায় মনে পড়ায়নি। 14 বৎসর কাল অতন্দ্র প্রহরী তুমি। দিদি যখন অশোক বনে স্বামীর প্রতীক্ষায়, আমিও অযোধ্যায় লোকচক্ষুর আড়ালে তোমার প্রতীক্ষায়।
কৈশোরের অবাধ্য প্রেমকে মলিন করে আঁকড়ে রেখেছিলাম। তুমি আমার অহংকার। কোথায় তুমি লক্ষণ? একটিবার আমাকে দর্শন দাও। হায় ঈশ্বর, আর কতদিন? শূন্য হৃদয় পূর্ণ করো। তোমার বনবাসের সঙ্গী আমায় করনি। আমি মাটিতে খড়ের শয্যা গ্রহণ করেছি, ফলাহার করেছি। হিন্দু ও সনাতন ধর্মের মহীয়সী নারীর কোনো অংশেই আমি কম নই। ধৈর্য, প্রতীক্ষা, সহমর্মিতায় আমি শ্রেষ্ঠত্বের দাবি রাখি। এই একক সংলাপটি মনোলগ বলতে পারি, লিখেছেন মধুমিতা ভট্টাচার্য, বালি, হাওড়া থেকে। খুব চমৎকার। রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ আছে কাব্যের উপেক্ষিতা বলে, সেখানে উর্মিলার কথা বলা আছে, কিন্তু আপনি একটি সম্পূর্ণ মনোলগ লিখেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। চমৎকার হয়েছে। দ্বিতীয় চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, নমস্কার। আজ সকালে আপনি প্রণমী তোমারেতে একটি পাইন গাছের উল্লেখ করেছেন। মনে হয় সেটি রিজলি ম্যানারে। আমার সৌভাগ্য হয়েছিল রিজলি ম্যানারে থাকার। সেখানে একটি পাইন গাছ আছে। স্বামীজির সময় গাছটি বাজ পড়ে নষ্ট হয়ে যাওয়ার পরে এই গাছটি লাগানো হয়েছে। রিজলি ম্যানারে থাকলে মনের একটা পরিবর্তন অনুভব করা যায়। খুব সুন্দর চিঠি। এবং তিনি গেছেন, স্বামীজি যেখানে ওই পাইন গাছের তলায় বসে উপদেশ দিতেন সেইখানে, কিন্তু নিজের নাম দেননি, ফলে নামটা বলা গেল না। এবার গানের পর চলে আসি একেবারে শরণাগতের শেষ পর্যায়ে, বাইরে দূরে 92.7 বিগ এফএম এ এলাম। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। একেবারে শেষ পর্যায়ে শরণাগতের। অনুমতি বা পারমিটের কথা আগের দিন বলেছিলাম, তো সে তো নিশ্চয়ই নেওয়া হয়ে গেছে। এবার তাহলে বেরিয়ে পড়া। দুটো কথা মনে রাখবেন। এক, পথে যেটুকু না হলেই নয় সেইটুকু সঙ্গে রেখে বাকি যা জিনিসপত্র সব গঙ্গোত্রীর হোটেলে রেখে দিয়ে যাবেন। পাহাড়ে ওঠার পরিশ্রম তো কম নয়, তখন যে কোনো কিছুকেই বেদম ভারী বলে মনে হবে। আমি মোটেই চাই না, আর পারছি না বলে আপনি আপনার কোনো প্রিয় জিনিসকে পাহাড়ের পথে বিসর্জন দিয়ে আসুন। আর অতি 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 অবশ্যই একজন পথপ্রদর্শক বা গাইডকে সঙ্গে নেবেন। ও ঠিক আছে, কথাটা পাহাড়ে, বিশেষ করে এই ধরনের পাহাড়ি যাত্রায় খুব বিপজ্জনক। একবার যদি পথ হারিয়ে ফেলেন, কবে যে আপনাকে কত ঝামেলা করে আবিষ্কার করতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, আপনি রওনা হয়ে গেলেন। 10 কিলোমিটার হাঁটার পর পাবেন চিলবাসা বলে একটি জায়গা। সেখানে আপনাকে কাগজপত্র ইত্যাদি ইত্যাদি দেখাতে হবে। তো সেটা গেল আপিসের কাজ, নিয়ম মানার কাজ। কিন্তু সে কাজ করতে করতে একটু জিরিয়ে নেবেন না? একটু চা খেলেন, খুব ভালো লাগবে চা খেতে। আর চা খেতে খেতে একবার চারপাশটা তাকিয়ে দেখুন, বরফ কুঁদে তৈরি করা একটা পাহাড়, দুপাশে সবুজ ঢালের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেদিকে না তাকিয়ে আর কোনো উপায় থাকবে না। বেশ, বিশ্রাম শেষ, এবার আবার যাত্রা। শুধু একটাই পুরনো অনুরোধ, দেখতে দেখতে যান। তীর্থস্থান কেবল আপনি যে জায়গাটায় পৌঁছবেন সেই জায়গাটাই নয়, যে পথ দিয়ে আপনি যাচ্ছেন সেই পুরো পথটাই হল তীর্থস্থান। এই সবটা জুড়ে দাঁড়িয়ে আছেন আপনার ঈশ্বর। আপনি যাচ্ছেন আর আপনার সঙ্গে সঙ্গে পাশে পাশে যাচ্ছেন মা গঙ্গা। এই কি সেই মা গঙ্গা, সরু ক্ষীণ ছোট্ট মেয়েটির মতো? কতটা পথ পেরিয়ে সে যুবতী হবে, ভরা ভর্তি শরীর হবে তার, মন্থর বেগে ধেয়ে যাবে বুকের মধ্যে অজস্র জাহাজ আর নৌকোকে ধারণ করে। তার এখনকার রূপ দেখে সেই গঙ্গাকে মনে আনাই খুব কঠিন। আমরা এখন যাচ্ছি বুজবাসার দিকে। রাস্তা বেশ খারাপ, মানে একদিকে মাথার উপরে উঠে গেছে খাড়া পাথরের দেওয়াল, অন্যদিকে নেমে গেছে গঙ্গার দিকে।
মাঝখানে সরু পায়ে চলার পথ, মাঝে মাঝে সরে যাচ্ছে সেই পাথরের দেওয়াল, সেই পাহাড়। বেরিয়ে পড়লো হয়তো কোনো শুকনো ঘাস জমি, সেখানে মনের আনন্দে ঘাস চেবোচ্ছে হিমালয়ান আইবক, পাহাড়ি হরিণ। আপনি বেশ কিছুটা দূরে আছেন, আর তাছাড়া তারা আপনাকে খুব একটা পাত্তা দেওয়ার যোগ্য বলে মনেও করছে না। কিন্তু এখানেই শেষ করতে হবে, আমাদের শরণাগত সময় শেষ হয়ে এসেছে। হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এখানে প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে। সে তো বলা হয়েছে, অনুষ্ঠানের শুরুতেও বলা হয়েছে, আপনারা জেনেও গেছেন। তাহলে বিদায়, আবার রাত্রি 9:30টায়, এবং তারপর আবার আগামীকাল ভোর 5টায় 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার। মোর মন আবার চোখে